আমার তো ইডির থেকে ভয় ছিল এবি বেশি। ইডি ধরলে তবু কথা বলে জিজ্ঞেস করবে, ওখানে এবি কখন কোথায় তাড়ি দেবে কি করে দেবে ভগবান জানে। আর আমি ইডিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় জীবনে যায়নি। আমি 27 মাস জেলে ছিলাম, পার্টির বিরুদ্ধে বলিনি, সমস্ত রকম সহযোগিতা করব, যা বলবে তাই করব। প্রমাণ করুন যে মদন মিত্র টাকা নিয়ে চাকরি দিয়েছে, মদন মিত্র গয়না নিয়ে চাকরি দিয়েছে। তা কাজ করুন না, এটা প্রমাণ না করে একটা গণভোট করে দিন না বাংলায়। বাংলায় গণভোট করে দিন। হ্যাঁ, টাউনে একটা করে দিন যে মদন মিত্র পয়সা নিয়ে চাকরি দিতে পারি কিনা। মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লেন শেষমেশ। এত দশকের পর দশকের ছায়া অনেক লড়াইয়ের সাক্ষী 21শে জুলাই একে একে তো সবই ছায়া সঙ্গী, মানে উনি এগিয়ে যেতেন, ওর ছায়াটাকে আমি ফলো করতাম, কিন্তু পার্শ্ব সঙ্গী না। লোকে ভাব। আপনি কি মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই মুহূর্তে বাদ দিয়ে আবার গোটা তৃণমূলকে এক করতে চান, তাহলে কি সম্ভব? আবার নতুন করে ভাবতে হবে। এখনই এরকম মদনদা, আর তো তাহলে কেউ থাকলো না মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার মতন লোক বেরিয়ে গেলেন, কে থাকলো? উনি তো একদম একা, নিঃসঙ্গ। দেখুন, আমি আর পারছি না। আমরা মদন মিত্রের বক্তব্য শুনছিলাম। আমার কলিগ সুজয় রয়েছে আমার সঙ্গে। একদম আমি সুজয়ের কাছে একটা স্পেসিফিক প্রশ্ন করব। সুজয়, তুমিও শুনছিলে মদন মিত্রের বক্তব্য, এবং মদন মিত্রের একটা কথা কোট আনকোট যে ইডির থেকে বেশি ভয় এবিকে, এবি অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেশি ভয় পায়, ইডিকে নয়। দেখো, সরকার পরিবর্তন হওয়ার পর আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি যে পুরো ক্ষোভটা কিন্তু এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই দিকে, এবং পুরো টার্গেট অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং মদন মিত্র একজন মানে খুব সিনিয়র একজন নেতা, অভিজ্ঞ, এক্সপিরিয়েন্স। এবং দেখো, তার এই যে মন্তব্য যে যেহেতু এই মুহূর্তে এখনও দলের পুরো রাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে অনেকটা রাশ আছে, এবং তিনি একেবারে কটাক্ষ সুরে এই মন্তব্য করলেন যে ইডি সিবিআইকে হয়তো তিনি জবাব দিতে পারবেন, কিন্তু কটাক্ষ করেই বললেন যে কবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে দল থেকে তাড়িয়ে দেবে। তো মূলত আক্রমণের নিশানাটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং যেই মুহূর্তে 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের যে ভরাডুবি, এবং তুমি নিশ্চয়ই জানো যে 26-এর বিধানসভা নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে একচ্ছত্র ক্ষমতার অধিকারী ছিলেন। কারণ শুধু যে চন্দ্রিমা ভট্টাচার্য বা ফিরহাদ হাকিম বা অরূপ বিশ্বাস বা মদন মিত্র চলে গেছে এরকম না, যারা অনেক অনেক দিনের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী, চন্দ্রিমা ভট্টাচার্য, এবং তাদের যেটা বক্তব্য যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চাইলে তারা দেখা করতে পারতেন না। তো সেক্ষেত্রে আজকে মদন মিত্রের একেবারে আক্রমণের নিশানা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়। একেবারে দেখো, একেবারে আক্রমণের নিশানা। এবং এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে কেন ভয় পেতেন বিধায়করা? বা যে মদন মিত্র বলছেন যে কোনো দিন আমাকে বের করে দিতে পারতেন। আমরা এর আগে দেখেছি যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি এভাবে বিস্ফোরক মন্তব্য করেছেন। আমরা দেখেছি যে ফিরহাদ হাকিম তিনি বারবার অভিযোগ করেছেন। তাহলে কি কোথাও একটা গিয়ে কি আমরা তৃণমূল সুপ্রিমো বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা যতই বলে থাকি না কেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার কি কোনো দামই ছিল না? যে যারা বর্ষিয়ান নেতা, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গী, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থানের সঙ্গী, তাদেরকে অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইলে পরে সরিয়ে দিতে পারতেন, এত ক্ষমতা। দেখো, এই মুহূর্তে কেউ ভরসা করতে পারছে না। এই মুহূর্তে দলের যা অবস্থা, এবং মদন মিত্রের মতো সিনিয়র একজন নেতা, তিনিও এখন ভরসা করতে পারছে না যে এটা হতে পারে আজকে বা কালকে বা পরশু তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোপের মুখে পড়তে পারেন, তিনি আশঙ্কা করছেন। এখন দেখো কোন বেসিসে তার এই তৃণমূল মানে কালীঘাট তৃণমূল কংগ্রেস ছেড়ে ঋতব্রত শিবিরে তার যাওয়া, সেটা যত সময় গড়াবে এই বিষয়টা স্পষ্ট হবে।
কিন্তু এই মুহূর্তে কালীঘাট তৃণমূলের মানে কেউই নিরাপদ মনে করছে না, বা আগামী দিনে তারাও সফট টার্গেট হতে পারে, এবং তাদের যে ক্ষোভ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে। একেবারে অবশ্যই তুমি আমাদের সঙ্গে থাকো। মদন মিত্র কিন্তু ইতিমধ্যে তার বেশ কিছু বক্তব্য রেখেছেন। মদন মিত্র কিন্তু বেশ কিছু কথা জানিয়েছেন। একদম তিনি যখন পৌঁছলেন এই বিদ্রোহী তৃণমূলের শিবিরে, তার আগেও কিন্তু তিনি বক্তব্য রেখেছেন। চলুন একবার শুনে নিই কি বলেছেন মদন মিত্র। এখনো অবধি ভারতবর্ষের যে রাজনৈতিক দলগুলোর যে চিন্তাধারা বা মানচিত্র বা সিইও সবকটাতেই কিন্তু ওই এআইটিসি লেখা আছে, হ্যাঁ, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। আপনি কোনটায় থাকবেন? তার মধ্যে আবার দুটো ভাগ হয়েছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের তাকে সম্মান জানিয়ে, তাকে ধন্যবাদ জানিয়ে, এবং দীর্ঘদিন তিনি আমাদের পাশে থেকেছেন, আমরাও চেষ্টা করেছি কম বেশি করার। আজ এই মুহূর্ত থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের ন্যাশনাল কমিটি, চিফ হুইপ, ওয়ার্কিং কমিটি, পার্টি জেনারেল সেক্রেটারি থেকে শুরু করে সমস্ত রকম পদ থেকে আমি ইস্তফা দিলাম। আমাকে আজ থেকে, আমি তৃণমূলে ছিলাম, তৃণমূলেই রইলাম, শুধু আমি এই ঘর থেকে ওই ঘরে গেলাম। এখনো অবধি সুতরাং তুমিও শুনছিলে মদন মিত্র কিন্তু একদম পুরো পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে আমি সমস্ত পদ থেকে ইস্তফা দিলাম, আমি তৃণমূলে ছিলাম, আমি তৃণমূলেই রইলাম, শুধু এ ঘর থেকে ও ঘরে গেলাম। সুজয়, তোমাকে একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট আমি দেবো। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এবং আখরুজ্জামান তাদের সঙ্গে যে বৈঠক করেছে, সেখানে মদন মিত্র একটি খুব উল্লেখযোগ্য কথা বলেছেন। সেই কথাটা কি? তিনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি আবেদন করেছিলেন যে যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অন্তত 6 মাসের জন্যে যাতে সরিয়ে দেয়া হয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথা শোনেননি, এবং তিনি স্পষ্ট বললেন তাহলে আগামী দিনের তৃণমূল কংগ্রেসের পুরো রাশ কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে? বলছে সেটা নিয়ে আমরা চিন্তিত। বলছে, এবং তিনি এটাও বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কালীঘাট তৃণমূল কংগ্রেসে কেবলমাত্র একটা মেন্টর হিসাবে রেখেছে, কিন্তু পুরো কাজকর্ম, পুরো ডিসিশন এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতে কলমে করছেন। এবং তার যেটা বক্তব্য যে আমি নিজে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে রিকোয়েস্ট করেছিলাম যে এই মুহূর্তে যদি মাত্র 6 মাসের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেয়া যায়, তাহলে চন্দ্রিমা ভট্টাচার্য বা ফিরহাদ হাকিম বা যারা সিনিয়র যারা নেতারা, যারা ছেলে তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জিকে ছেড়ে চলে গেছে, তারা কিন্তু অনেক আগেই তারা ছেড়ে যেত না, বা এটার একটা কিছু ভালো পরিস্থিতি তৈরি হতো।